হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেটস। আজকের নিউক্লিয়াসের চতুর্থ ভিডিও এবং শেষ ভিডিও। এই ভিডিওতে তোমাদের সঙ্গে যেমন কথা ছিল আলোচনা করব নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন নিয়ে। তো প্রথম জানার চেষ্টা করি যে নিউক্লিয় বিভাজন কেন করব বা নিউক্লিয় সংযোজন কেন করব। দেখো, নিউক্লিয় বিয়োজন বা নিউক্লিয় সংযোজন দুটোতেই প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এই শক্তি আমরা দু রকম কাজে ব্যবহার করতে পারি, স্বাভাবিকভাবেই ভালো কাজে এবং খারাপ কাজে। খারাপ কাজে বলতে কি, তোমরা দেখেছো পরমাণু বোমার ধ্বংসলীলা, আগে তোমরা শুনেছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকির গল্প তোমরা জানো, যেখানে কি রয়েছে পারমাণবিক শক্তি ধ্বংসলীলায় ইউজ করা হয়েছে। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে যে বিদ্যুতের চাহিদা, সেই বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য বড় বড় কলকারখানা চালানোর জন্য আমাদের প্রচুর যে শক্তির প্রয়োজন হয়, সেটাও আমরা নিউক্লিয় বিভাজনের থেকে পেতে পারি। অর্থাৎ নিউক্লিয় বিভাজনে যে শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ অতীব ভারী নিউক্লিয়াসগুলোকে ভেঙে যদি আমরা ছোট নিউক্লিয়াসে, অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াসে পরিণত করি, সেক্ষেত্রে তার মধ্য থেকে, নিউক্লিয়াসের মধ্য থেকে প্রচুর শক্তি বেরিয়ে আসে। সেই শক্তিটা আমরা জনহিতে ব্যবহার করতে পারি, অর্থাৎ ভালো কাজে আমরা ব্যবহার করতে পারি। তো সেই কারণের জন্য নিউক্লিয় বিভাজন প্রয়োজন হতে পারে বা নিউক্লিয় সংযোজনও প্রয়োজন হতে পারে। নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন দুটোতেই প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। কেন শক্তি উৎপন্ন হয় এর আগের ভিডিওতে আমি তোমাদের জানানোর চেষ্টা করেছি। এই ভিডিওতেও আমি একটুখানি তোমাদের সেটা আগে জানিয়ে নেব, তারপর আমরা মূল আলোচনা অর্থাৎ নিউক্লিয় বিভাজন এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে সেটা আমরা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করব, মানে উদাহরণ সহযোগে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো মন দিয়ে শুনবে। চ্যাপ্টারটা প্রথম থেকেই বলেছিলাম খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর চ্যাপ্টার, ভালো লাগে পড়তে। এবং এর থেকে নাম্বারের রেসপেক্টে যদি চিন্তা করো তাহলে কমপ্লিট অর্থাৎ ফুল নাম্বার এখান থেকে কিন্তু পাওয়া সম্ভব এবং খুব সহজেই পাওয়া সম্ভব। তো যাই হোক, চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো দেখো, নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজন দুটোতে শক্তি কেন আমরা পাব। প্রথমে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে একটা জিনিস তোমার কাছে রয়েছে, একটা নিউক্লিয়াসের কথা তুমি ভাবো। একটা নিউক্লিয়াসের মধ্যে এরকম নিউট্রন এবং প্রোটন ঘন সন্নিবিষ্টভাবে এক জায়গায় আবদ্ধ অবস্থায় রয়েছে। আমি ধরে নিলাম যেগুলো ব্ল্যাক কালার আমি করছি, এগুলো ব্ল্যাক করছি, এগুলো আমি ধরে নিই, চারটে নিয়েছি। ব্ল্যাক গুলো আমি মনে করছি প্রোটন, আর হোয়াইট গুলো আমি মনে করছি, যেগুলো ওপেক অর্থাৎ খালি মতো দেখতে পাচ্ছ তোমরা, সেইগুলো আমি মনে করছি নিউট্রন। তাহলে নিউট্রন এবং প্রোটন আমি এখানে ঘন সন্নিবিষ্টভাবে এক জায়গায় রেখে দিয়েছি। তার মানে এটা আসলে কি একটা নিউক্লিয়াস। যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন রয়েছে কটি? প্রোটন রয়েছে 5টি। তোমরা দেখতে পাচ্ছ প্রোটন রয়েছে, আমি যেমনভাবে ছবি এঁকেছি তাতে প্রোটন রয়েছে 5টি এবং নিউট্রনও আছে 5টি, আমি ধরে নিলাম। তাহলে এই যে নিউক্লিয়াসটা রয়েছে, সেই নিউক্লিয়াসটায় নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যা কত? 10। নিউট্রন সংখ্যা 5টা, প্রোটন সংখ্যা 5টা, তাহলে 5 5 10। তাহলে এবার দেখো, এই যে নিউক্লিয়াসটা রয়েছে, সেই নিউক্লিয়াসটাকে তুমি এবার ভেঙে আলাদা করতে চাও, অর্থাৎ নিউক্লিয়নগুলোকে তুমি ভাঙতে চাও। ঠিক আছে? তাহলে তুমি কি করতে চাও? নিউক্লিয়নগুলোকে ভাঙতে চাও, ফার্স্ট স্টেপ। তাহলে নিউক্লিয়নগুলোকে ভাঙতে গেলে, ভেঙে তুমি কি করবে? ওদেরকে সেপারেট করবে, আলাদা করবে। ওদের মধ্যে দূরত্ব, মূল কথা, তুমি বাড়িয়ে ওদেরকে সেপারেট করবে। তাহলে এই যে 5টা আমি আঁকলাম, 1 2 3 4 5টা।
তাহলে 5টা নিউট্রন এবং 5টা প্রোটনকে তুমি সেপারেট করেছো, আলাদা করেছো, মানে ভেঙে ফেলেছো। দেখো নিউক্লিয়াসটার মধ্যে নিউক্লিয়নগুলো অর্থাৎ এই যে প্রোটন এবং নিউট্রন কেন আটকে ছিল? নিউক্লিয় বলের কারণে। তাহলে তোমার কি করতে হবে? ওদেরকে যদি সেপারেট করতে যাও তাহলে নিউক্লিয় বলের বিরুদ্ধে তোমার একটা কাজ করতে হবে। তাহলে তুমি আসলে নিউক্লিয় বলের বিরুদ্ধে কাজ করেছো। আর নিউক্লিয় বলের বিরুদ্ধে তুমি যখনই কাজ করেছো তোমার কিসের প্রয়োজন হয়েছে? শক্তির প্রয়োজন হয়েছে, যেটা তোমার ব্যয় করতে হয়েছে। তার মানে নিউক্লিয়াসকে সেপারেট করতে গেলে তোমার আসলে কি করতে হয়েছে? নিউক্লিয়াস তো রয়েইছে, নিউক্লিয়াসকে কি দিতে হয়েছে? শক্তি দিতে হয়েছে। তাহলে তুমি নিউক্লিয়াসকে শক্তি দিয়েছো। তাহলে তুমি নিউক্লিয়াসকে কি করেছো? শক্তি দিয়েছো। তাহলে তুমি নিউক্লিয়াসকে শক্তিটা দিয়েছো। তাহলে আমরা বুঝলাম যে তুমি নিউক্লিয়াসকে শক্তি দিলে তবেই নিউক্লিয়াসটা ভেঙে নিউক্লিয়াসের যে কণাগুলো, সেই কণাগুলো অর্থাৎ নিউক্লিয়নগুলো সেগুলো আলাদা হয়ে গেল। অর্থাৎ নিউট্রন প্রোটন আলাদা করতে গেলে ওদের মধ্যে যে বল ক্রিয়া করছিল সেই বলটাকে তোমার কি করতে হয়েছে? সেই বলটাকে তোমার, সেই বলের বিরুদ্ধে তোমার কি করতে হয়েছে? কাজ করতে হয়েছে, তাই তো? আমরা জানি যে কোনো একটা পরমাণুগুলো যখন জোটবদ্ধ অবস্থায় তীব্র আকর্ষণ বল দ্বারা আকর্ষিত অবস্থায় থাকে তখন পদার্থ কি হয়? সলিড হয়। তারপর তাতে তাপ দিয়ে পরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল দুর্বল হলে তারা হয়ে যায় কি? লিকুইড। তারপর তাতে আরো তাপ দিলে তখন দেখা যায় কি? যে তারা হয়ে যায় গ্যাস, তাই তো? তার মানে তাপ দিলে অবস্থার পরিবর্তন হয়। এটা পরমাণুর ক্ষেত্রে, পরমাণুর গঠনের ক্ষেত্রে এবং পদার্থের যে অবস্থা, বিভিন্ন অবস্থার জন্য দায়ী কি সেখানে আমরা পড়েছিলাম। ঠিক তেমন নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো আটকে থাকে কেন? নিউক্লিয় বলের কারণে। নিউক্লিয় বল হচ্ছে আমাদের জানা সবচেয়ে শক্তিশালী বল, যে বলটা নিউক্লিয়নগুলোকে নিউক্লিয়াসের মধ্যে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। এখন এই বলের বিরুদ্ধে যদি আমাদের কাজ করতে হয় অর্থাৎ নিউক্লিয়নগুলোকে সেপারেট করতে হয় তাহলে আমাদের বাইরে থেকে শক্তি সাপ্লাই দিতে হবে এবং এই শক্তিটা হবে অনেকটাই বেশি, প্রচুর পরিমাণে শক্তি লাগবে। তার মানে আমরা বুঝলাম যে নিউক্লিয়াসকে ভেঙে আলাদা করতে প্রচুর শক্তির প্রয়োজন। তাহলে কি হবে? প্রচুর শক্তির প্রয়োজন। তাহলে প্রচুর শক্তির প্রয়োজন হবে। কেন? তার কারণ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো নিউক্লিয় বল দ্বারা আমাদের জানা সবচেয়ে শক্তিশালী বল দ্বারা আবদ্ধ এবং সেই বলের বিরুদ্ধে কাজ করতে গেলে আমাকে আরো বেশি শক্তি সাপ্লাই দিতে হবে। তার মানে আমাকে অনেক বেশি শক্তি দিতে হবে, তবেই আমি নিউক্লিয়াসের মধ্যে থেকে নিউক্লিয়নগুলোকে আলাদা করতে পারবো বা নিউক্লিয়াসকে ভাঙতে পারবো। এবং এর এক্স্যাক্টলি তুমি এর উল্টো কাজটা করলে। তুমি ধরো, তার মানে তুমি এবার কি করলে? নিউক্লিয়াসগুলো আগের থেকে মনে করো নিউক্লিয়নগুলো সেপারেট অবস্থায় রয়েছে, নিউক্লিয়নগুলো আগের থেকে সেপারেট অবস্থায় রয়েছে। তুমি নিউক্লিয়নগুলোকে কাছে আনবে। ভালো করে একটা জিনিস বুঝবে, আগে নিউক্লিয়াসকে ভাঙতে তোমার শক্তি ব্যয় হয়েছিল, তুমি শক্তি ব্যয় করেছিলে। নিউক্লিয়াসকে যখন ভাঙা হয়েছিল তখন শক্তি ব্যয় করতে হয়েছিল। এখন নিউক্লিয়াসকে যদি জোড়া হয়, তাহলে কি হবে? শক্তি আয় হবে। এর উল্টোটা হবে না? তাহলে শক্তি এখন কি হবে? আয় হবে। মানে আমরা শক্তি ফিরে পাবো। অর্থাৎ ঠিক যে পরিমাণ শক্তি দিয়ে তুমি একটা নিউক্লিয়াসকে ভাঙলে, নিউক্লিয়নগুলোকে সেপারেট করলে, সেই সেপারেটেড নিউক্লিয়নগুলোকে তুমি যদি আবার আগের অবস্থায় নিয়ে আসো তাহলে তুমি আবার যে শক্তিটা তুমি হারিয়েছিলে সেই শক্তিটা তুমি আবার ফেরত পাবে। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, রূপান্তর করা যায়। তুমি যে শক্তিটা দিলে নিউক্লিয়নগুলোকে সেপারেট করার জন্য, সেই শক্তিগুলো এখন নিউক্লিয়নের মধ্যে আছে। নিউক্লিয়নগুলো যখন আবার এক জায়গায় আসবে তখন যে শক্তি নিয়ে ওরা সেপারেট হয়েছিল এক জায়গায় আসার জন্য
আবার সেই শক্তি ওরা কি করবে, রিলিজ করে দেবে, তাই তো? তার মানে তুমি যদি নিউক্লিয়াসকে আবার এই যে নিউক্লিয়নগুলো রয়েছে তাদেরকে তুমি যদি আবার ঘন সন্নিবিষ্ট করে এক জায়গায় নিয়ে আসো, তাহলে কি হবে, আবার প্রচুর পরিমাণে শক্তি কি হবে, মুক্ত হবে। তাহলে আগে যে পরিমাণ শক্তি তুমি ব্যয় করেছিলে, এখন নিউক্লিয়াসকে ঠিক কাছে নিয়ে আসলে ঠিক সেই পরিমাণ শক্তি নিউক্লিয়াস আবার কি করবে, রিলিজ করে দেবে। কেননা নিউক্লিয়নগুলোকে কাছে আসার জন্য কি দরকার, কাছে যে নিয়ে আসা হলো, আগে নিউক্লিয়াস কাছে নিয়ে আসা মানে কি, ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে আগের অবস্থায় ফিরতে হলে ওর কাছে দেখো, ওর কাছে এখন কিছুটা এত পরিমাণ যে এনার্জিটা আমি এক্সট্রা দিলাম সেই এনার্জিটা এদের মধ্যে আছে। তাহলে যখনই আমি ওদেরকে এক জায়গায় নিয়ে আসবো, ওরা আবার সেই পরিমাণ এনার্জিকে রিলিজ করে দেবে। তার মানে আমরা বুঝলাম যে নিউক্লিয়াসকে ভাঙার সময়, অর্থাৎ নিউক্লিয় বিভাজনের সময়, নিউক্লিয় বিভাজনের সময় প্রচুর পরিমাণে যে শক্তি ব্যয়িত হচ্ছে, অর্থাৎ যে শক্তিটা প্রচুর পরিমাণে যে শক্তি মানে নিউক্লিয়াসকে ভেঙে ফেলার জন্য দেওয়া হচ্ছে, নিউক্লিয় সংযোজনে কিন্তু সেই শক্তিটা আবার ফিরে পাওয়া যায়, তাই তো? এইবার নিউক্লিয়াস যখন আবদ্ধ অবস্থায় থাকে, তখন আমরা নিউক্লিয়াসকে যখন ভাঙব, নিউক্লিয়াস যখন আবদ্ধ অবস্থায় থাকে তখন নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোকে আটকে রাখার জন্য নিউক্লিয় বল দ্বারা নিউক্লিয়নগুলোকে আটকে রাখার জন্য ওর মধ্যেও কি রয়েছে, বন্ধন শক্তি রয়েছে। যখনই ওই বন্ধন ছিন্ন হবে, অর্থাৎ নিউক্লিয়নগুলো ভেঙে যাবে, তখন সেই যে বন্ধন শক্তিটা আছে সেই বন্ধন শক্তিটা কিন্তু কি হবে, মুক্ত হবে। তাহলে প্রথমত আমরা বাইরের থেকে কিছু শক্তি দিয়ে কি করলাম, নিউক্লিয়নগুলোকে সেপারেট করলাম। যখনই নিউক্লিয়নগুলোকে সেপারেট করলাম, নিউক্লিয়নগুলোকে বেঁধে রাখার জন্য যে বন্ধন শক্তি ছিল নিউক্লিয়াসের মধ্যে, সেই শক্তিটাও রিলিজ হলো। তাহলে একটা জিনিস বোঝা গেল যে একে তো নিউক্লিয়াসকে ভাঙার জন্য কিছুটা শক্তি ওকে আমরা দিয়েছি বাইরের থেকে, তাই তো? আবার ওর মধ্যে যে বন্ধন শক্তিটা ছিল, সেই বন্ধন শক্তি যেহেতু নিউক্লিয়নগুলো এখন সেপারেটেড, আলাদা হয়ে গেছে, তাহলে এখন ওই বন্ধন শক্তির আর প্রয়োজন নেই। তাহলে সেই বন্ধন শক্তিটাও আবার বাইরে রিলিজ হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, বিভাজন প্রক্রিয়ায়ও প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হয়। তাহলে আমরা দেখলাম বিভাজন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হয়। আবার ঠিক সংযোজন প্রক্রিয়ায়, অর্থাৎ এর উল্টোটা করলেও প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হয়। তাহলে আমরা দেখলাম বিভাজন হোক বা সংযোজন হোক, দুটোতেই কি হয়, প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এই শক্তিকেই আমরা কাজে লাগাই বিভিন্ন রকম হিতকর কাজে বা বিভিন্ন রকম যে ধ্বংসাত্মক কাজে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা বিভাজনটাকে আরো সুন্দর করে অ্যানালিসিস করব। আমরা বিভাজনে কেন শক্তি মুক্ত হয় সেটা আমরা জানলাম। এবার ধরে নাও এই যে ব্লু কালার দিয়ে যেটা আমি এখানে দেখাচ্ছি সেটা হলো একটা নিউট্রন। নিউট্রনের সিম্বল আমরা কেমন লিখি, নিউট্রনের সিম্বল আমরা লিখি 1, এখানে আমরা কি লিখলাম 1 0। তাহলে এটা হলো একটা নিউট্রনের সিম্বল, মানে কি, যেখানে ভর সংখ্যা 1, পরমাণু ক্রমাঙ্ক 0, এটাই হচ্ছে একটা নিউট্রনের সিম্বল। তো দেখো এরকম একটা নিউট্রন দিয়ে যদি আমরা একটা ইউরেনিয়াম 23592 আইসোটোপ, এটা কি বললাম, এটা অন্য কালার দিয়ে লিখি, ইউরেনিয়াম 23592, এই যে নিউক্লিয়াসটা রয়েছে সেই নিউক্লিয়াসটা আমি কি বললাম, ইউরেনিয়াম 23592, এই নিউক্লিয়াসটা নিলাম। দেখো এটা একটা ভারী নিউক্লিয়াস। ভারী নিউক্লিয়াস কেন বলা হয়, দেখো
এখানে যে ভর সংখ্যা রয়েছে সেই ভর সংখ্যা দেখে বোঝা যাচ্ছে যে এর মধ্যে 235টা নিউক্লিয়ন আছে। নিউক্লিয়ন মানে কি? নিউট্রন এবং প্রোটন। নিউট্রন এবং প্রোটনের মিলিত ভর অনেকটাই যদি মানে নিউট্রন প্রোটনের সংখ্যা অর্থাৎ নিউক্লিয়ন সংখ্যা যদি বাড়ে তাহলে কি হবে? সেখানে আমরা বলতে পারি যে নিউট্রন এবং প্রোটন মিলে ওরা তো ভরযুক্ত কণা, তাহলে ওদের সংখ্যা যত বাড়বে তত ভর বাড়বে, তাই আমরা তখন তাকে বলবো ভারী নিউক্লিয়াস। তাহলে ইউরেনিয়াম 23592 এটা একটা রেডিও অ্যাক্টিভ অর্থাৎ তেজস্ক্রিয় ভারী নিউক্লিয়াস। এই তেজস্ক্রিয় ভারী নিউক্লিয়াসকে যদি আমরা একটা স্লোলি পাসিং নিউট্রন কণা দ্বারা আঘাত করি, তার মানে কি? তীব্র গতিবেগ সম্পন্ন নয়, অল্প গতিবেগ সম্পন্ন কোনো একটা নিউট্রন কণা দিয়ে আঘাত করি, তাহলে প্রথমে একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে দেখি? এই নিউট্রন কণাটা চট করে গিয়ে এই নিউক্লিয়াসের মধ্যে গিয়ে যুক্ত হয়ে যায়। ভালো করে বোঝো, কি বললাম? নিউক্লিয়াসের মধ্যে যুক্ত হয়ে যায়। ঘটনাটা কেমন ঘটে? এখানে মনে করো একটা নিউক্লিয়াস ছিল, এদিক থেকে ধরো এই যে জিনিসটা, এইটা নিউট্রন মনে করি, এই নিউট্রনটা এই নিউক্লিয়াসের কাছে যাচ্ছিল, এটাই আমি মনে করছি ইউরেনিয়াম 23592 আইসোটোপ। এখন এটা তেজস্ক্রিয়, এখন এটাই এই নিউট্রনটা গিয়ে আঘাত করলো, স্লোলি গিয়ে আঘাত করলো, করার সঙ্গে সঙ্গে এই নিউট্রনটা চট করে এর মধ্যে ঢুকে গেল। তাহলে যখনই নিউট্রনটা এর মধ্যে ঢুকে গেল, এই দুটো মিলে একটা কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি করলো। কম্পাউন্ড নিউক্লিয়াস মানে কি? দুটো একসঙ্গে থেকে যে নিউক্লিয়াস গঠিত হয় সেটাকে আমরা বলি কম্পাউন্ড নিউক্লিয়াস। এই যে কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হবে, এই কম্পাউন্ড নিউক্লিয়াসটাকে আমরা এখন আর ইউরেনিয়াম 23592 বলতে পারবো না। আচ্ছা, কম্পাউন্ড নিউক্লিয়াসটা তৈরি হোক আগে। তাহলে ধাক্কা মারার পরে যেটা হলো সেইটা আমরা দেখাচ্ছি এখান থেকে এমনভাবে। এটা ধাক্কা মারলো, এবার ধাক্কা মারার পরের ঘটনা যেটা হলো, কম্পাউন্ড নিউক্লিয়াস তাহলে তৈরি হবে। তাহলে কি হবে? এটা এমন ছিল, এখন এর মধ্যে গিয়ে ওটা ঢুকে গেল, তাই তো? তার মানে সুস্থ মানুষ দাঁড়িয়েছিল, হঠাৎ করে সে গুলি খেয়ে গেল, তার পেটের মধ্যে গুলিটা ঢুকে গেল, ঢুকে গিয়ে মানুষ আর গুলি মিলে নতুন একটা সংস্থা তৈরি হলো। তাহলে এর মধ্যে যেটা ঢুকলো সেটাকে নিউট্রন। তাহলে এখন ভর সংখ্যা কি হবে? আগে 235 ছিল, কিন্তু নিউট্রন ওর সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ফলে ভর সংখ্যা এক পরিমাণ বেড়ে গেল। তাহলে ভর সংখ্যা হলো ইউরেনিয়াম 23692। তাহলে এখন এটা হয়ে গেল ইউরেনিয়াম 23692। সাময়িক সময়ের জন্য এই কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হলো, নতুন যে নিউক্লিয়াস সেই কম্পাউন্ড নিউক্লিয়াসটা তৈরি হলো। এই যে কম্পাউন্ড নিউক্লিয়াসটা, ঠিক আছে, এই যে কম্পাউন্ড নিউক্লিয়াসটা তৈরি হলো, সেই কম্পাউন্ড নিউক্লিয়াসটা এবার কি হবে দেখি। এটাকে আমরা বলি কম্পাউন্ড নিউক্লিয়াস বা সংযুক্ত নিউক্লিয়াস। কম্পাউন্ড নিউক্লিয়াস। তাহলে এটা কি বললাম? কম্পাউন্ড নিউক্লিয়াস বা সংযুক্ত নিউক্লিয়াস, দুটো একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হলো বলে একে আমরা বলি সংযুক্ত নিউক্লিয়াস। এবার দেখো, এই সংযুক্ত নিউক্লিয়াস যেটা আমরা দেখলাম, এই সংযুক্ত নিউক্লিয়াসটা কিন্তু অত্যন্ত দুই স্থিত নিউক্লিয়াস। অত্যন্ত দুই স্থিত বলতে কি বলতে চাইছি? দুই স্থিত বলতে কি? সুস্থিতর উল্টো। সুস্থিত মানে কি? স্থায়ী। দুই স্থিত মানে অস্থায়ী। তার মানে এটা অস্থায়ী নিউক্লিয়াস, সামান্য সময়ের জন্য এর অস্তিত্ব থাকবে, এর পরেই এটা এবার ভেঙে যাবে। তাহলে এটা ভেঙে গিয়ে কি তৈরি হবে এবার সেটা আমরা দেখি। এটা এবার ভাঙতে শুরু করবে, ভেঙে প্রথম দুটো প্রোডাক্ট তৈরি করলো। দেখো প্রোডাক্ট দুটো কি? প্রথম যে দুটো প্রোডাক্ট তৈরি করবে সেই প্রোডাক্ট দুটো হলো, সবার আগে যে দুটো তৈরি করবে সেটা হলো কি দেখি। এখানে একটা প্রোডাক্ট আমরা মনে করলাম, এখানে আর একটা প্রোডাক্ট মনে করলাম, দুটো প্রোডাক্ট উৎপন্ন হলো। একটা হবে বেরিয়াম, আর একটা হবে কি ক্রিপ্টন।
তাহলে একটা হবে বেরিয়াম আর একটা ক্রিপ্টন। বেরিয়াম কত লিখতে পারি আমরা 141, এটা থাকে 56, এটা গেল বেরিয়াম। আর ক্রিপ্টন কত লিখতে পারি, ক্রিপ্টন লিখতে পারি 9236। তাহলে 9236 এটা হচ্ছে আমরা ক্রিপ্টন লিখতে পারি, আর 14156 এটা আমরা বেরিয়াম লিখতে পারি। তার মানে আমরা দেখলাম যে এই কম্পাউন্ড নিউক্লিয়াস বা সংযুক্ত নিউক্লিয়াস, একে বলা হয় সংযুক্ত। তাহলে সংযুক্ত নিউক্লিয়াস, নোট নিতে থাকবে। তাহলে সংযুক্ত নিউক্লিয়াস, তাহলে এই যে সংযুক্ত নিউক্লিয়াসটা অত্যন্ত দুইস্থিত, কি বললাম, অত্যন্ত দুইস্থিত, মানে হাইলি আনস্টেবল। তাহলে এটাকে কি বলা হয়, এটা যেহেতু হাইলি আনস্টেবল, তাহলে এই হাইলি আনস্টেবল হওয়ার কারণে এটা সঙ্গে সঙ্গেই দুটো ভাগে ভাগ হয়ে যায়। এই যে নতুন ভাগ দুটো পাওয়া গেল, এর একটা বিশেষ নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়, এর নাম দেওয়া হয় ফিশন ফ্র্যাগমেন্ট। এর নাম দেওয়া হয় কি, ফিশন ফ্র্যাগমেন্ট। তাহলে আমরা কি বলবো, একে বলবো, এটাকেও বলবো, এটাকেও বলবো, যে ফ্র্যাগমেন্টগুলো অর্থাৎ যে বিভাজন খণ্ড, যে খণ্ডগুলো পাওয়া যায় তাকে বলা হয় বিভাজন খণ্ড বা ফিশন ফ্র্যাগমেন্ট। তাহলে কি বললাম, ফিশন ফ্র্যাগমেন্ট। তাহলে লিখলাম না আলাদা করে, এই এখানেই লিখে দিয়ে, আচ্ছা এটাকে কি বলা হয়, বিভাজন খণ্ড। তাহলে এটাকে বলা হলো বিভাজন খণ্ড বা ফিশন ফ্র্যাগমেন্টস। তাহলে বিভাজন খণ্ড পাওয়া গেল। তার মানে আমরা দেখলাম যে ধীর গতি সম্পন্ন একটা নিউট্রন কণা দ্বারা যদি একটা ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসকে আঘাত করা হয়, তাহলে সেটি একটি সংযুক্ত নিউক্লিয়াসে পরিণত হয়। যে নিউক্লিয়াসটি অত্যন্ত দুইস্থিত, সঙ্গে সঙ্গেই সেটি দুটো ফ্র্যাগমেন্টে অর্থাৎ দুটো খণ্ডে বিভক্ত হয়ে যায়, যাদেরকে আমরা বিভাজন খণ্ড বলি। এবং এই দুটো খণ্ডে বিভাজিত হওয়ার সঙ্গে সঙ্গে ওরা আর একটা কাজও করে, ওর মধ্য থেকে 3টে নতুন নিউট্রন বেরিয়ে আসে। তাহলে 3টে নিউট্রন কণা কিন্তু ওর মধ্য থেকে বেরিয়ে আসে। তাহলে এখান থেকে একটা নিউট্রন কণা বেরিয়ে আসলো, আবার একটা নিউট্রন বেরিয়ে আসলো, আবার একটা নিউট্রন বেরিয়ে আসলো, তাহলে 3টে নিউট্রন কণা বেরিয়ে আসলো। তাহলে কি হলো, প্রথমে নিউট্রন দিয়ে নিউক্লিয়াসকে আঘাত করা হলো, ইউরেনিয়াম নিউক্লিয়াসকে, সেখান থেকে দেখা গেল ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে দুটো ফিশন ফ্র্যাগমেন্ট তৈরি হলো, ক্রিপ্টন এবং বেরিয়াম। সঙ্গে সঙ্গে আবার 3টে নতুন নিউট্রনের জন্ম হলো, 3টে নতুন নিউট্রনের জন্ম হলো। তাহলে এটা কি বললাম, এটাও 10, এটাও N10, এটাও N10। তাহলে 3টে নতুন নিউট্রন পাওয়া গেল। এবার এই যে নতুন নিউট্রনগুলো পাওয়া গেল, তারা এবার গতিশীল হয়ে ওই একই চেম্বারে রাখা, ওই যে চেম্বারটায় তারা বিক্রিয়া করছে মনে করি, সেই চেম্বারে রাখা আবার যদি ইউরেনিয়াম সেখানে থাকে, অর্থাৎ ইউরেনিয়াম নিউক্লিয়াস থাকে, কত, ইউরেনিয়াম 23592, এই নিউক্লিয়াসটা তারা কি করবে, তাকে গিয়ে আবার আক্রমণ করবে, করে নতুন করে হাইলি আনস্টেবল ইউরেনিয়াম 236 নামক কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে আবারও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, তাহলে এটা হলো ইউরেনিয়াম 23592, এই যে আমরা নতুন করে যেগুলো এঁকেছি সবই। তাহলে এদেরকে আমরা কি বলবো, এটাও ইউরেনিয়াম 23592, এটাও ইউরেনিয়াম 23592, এটাও মনে করো ইউরেনিয়াম 23592। তাহলে সেই যেখানে নিউক্লিয় বিক্রিয়াটাকে অর্থাৎ নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটাকে সম্পন্ন করা হচ্ছে,
প্রথমে আমরা দেখলাম একটা নিউট্রন গিয়ে একটা ইউরেনিয়ামকে আঘাত করার সঙ্গে সঙ্গে কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি করলো, অর্থাৎ সংযুক্ত নিউক্লিয়াস তৈরি করলো, যেটা অত্যন্ত দুইস্থিত হওয়ায় সঙ্গে সঙ্গেই দুটো ফিশন ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে গেল, অর্থাৎ বিভাজন খণ্ড তৈরি করলো, বেরিয়াম এবং ক্রিপ্টন। সঙ্গে সঙ্গে তিনটে নতুন নিউট্রনের জন্ম হলো। সেই তিনটে নতুন নিউট্রন আবার কি করবে? সেই তিনটে নতুন নিউট্রন আবার ওই পাত্রে থাকা ইউরেনিয়াম 23592 যে আইসোটোপ গুলো রয়েছে তাদেরকে গিয়ে আবার আক্রমণ করলো, করে আবার দুইস্থিত হাইলি আনস্টেবল সংযুক্ত নিউক্লিয়াস তৈরি করলো, তৈরি করে আবার ফিশন ফ্র্যাগমেন্টে অর্থাৎ বেরিয়াম ক্রিপ্টনে তৈরি হলো। এইবার এই যে প্রত্যেকটা খণ্ডে বিভাজন হচ্ছে, সেই বিভাজনের সঙ্গে সঙ্গে যে ফিশন ফ্র্যাগমেন্টগুলো উৎপন্ন হচ্ছে, মেন ফিশন ফ্র্যাগমেন্ট, সেই ফিশন ফ্র্যাগমেন্টের সঙ্গে সঙ্গেই আরো নতুন একটা জিনিস তৈরি হবে। কি হবে? প্লাস প্লাস এনার্জি, শক্তি। তাহলে প্রচুর পরিমাণে শক্তি কিন্তু মুক্ত হবে। কোন শক্তি মুক্ত হবে? এই যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোকে বেঁধে রাখা হয়েছিল যে বন্ধন শক্তির মাধ্যমে, অর্থাৎ নিউক্লিয়াস নিজেই নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউক্লিয়নগুলোকে যে বন্ধন শক্তির দ্বারা আবদ্ধ অবস্থায় রেখেছিল, সেই নিউক্লিয়াসের মধ্যে এখন যেহেতু তারা ফ্র্যাগমেন্ট অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে, নিউক্লিয়নগুলো ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে, তাহলে ওইগুলোকে বেঁধে রাখার জন্য মাদার নিউক্লিয়াস, প্যারেন্ট নিউক্লিয়াস যে এনার্জি ব্যয় করেছিল, সেই এনার্জিটাই কিন্তু এখন রিলিজ হয়ে যাচ্ছে। সেই রিলিজ হওয়া এনার্জিটাকেই আমরা এবার বিভিন্ন কাজে লাগাতে পারবো। তাহলে আমরা দেখলাম নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একই সঙ্গে কি হলো? প্রচুর শক্তি উৎপন্ন হলো। এক্ষেত্রে সেই শক্তির মান হবে 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট। দেখো মেগা ইলেকট্রন ভোল্ট মানে কি? 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার, এটা কিন্তু মেগায় বলেছি, তাহলে 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। এই যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি, সেটা কিন্তু অনেকটাই বেশি এনার্জি। কেন অনেকটাই বেশি এনার্জি তোমরা ভালো করে বোঝো। দেখো কেন আমি বলছি এই এনার্জিটা অনেকটাই বেশি। একটা ধাতুর পৃষ্ঠ থেকে একটা ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন বার করে নিয়ে আসতে গেলে, সিজিয়াম ধাতুর যদি আমরা উদাহরণ দিই, তাহলে মোটামুটি 1.9 ইলেকট্রন ভোল্ট মতো এনার্জি লাগে। যে 1.9 ইলেকট্রন ভোল্ট এনার্জিতে কি হয়? ইলেকট্রন মুক্ত হয়ে বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে। তার মানে এই 1.9 ইলেকট্রন ভোল্ট মাত্র এনার্জি, তাতেই ইলেকট্রন মুক্ত ইলেকট্রনে পরিণত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে। সেখানে দেখো এখানে 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি, এই এনার্জিটা কিন্তু একটা ইউরেনিয়াম ভাঙার ফলে তৈরি হয়েছে। তাহলে একটা ইউরেনিয়াম ভেঙে যদি ফিশন ফ্র্যাগমেন্ট তৈরি করে, কটা তৈরি করলো? দুটো। তাহলে একটা ভারী ইউরেনিয়াম নিউক্লিয়াস নিউট্রন কণা দ্বারা আঘাত করার ফলে দুটো বিভাজন খণ্ডে পরিণত হয়েছিল, সঙ্গে শক্তি মুক্ত হয়েছিল। সেই শক্তির মান কত? 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা ইউরেনিয়ামকে আঘাত করার সঙ্গে সঙ্গে যদি এত পরিমাণে এনার্জি রিলিজ হয়, তাহলে ভাবো যে ওর মধ্যে যদি এইরকম প্রচুর সংখ্যক সংঘর্ষ হয়, ঠিক আছে, তাহলে কত পরিমাণ শক্তি মুক্ত হতে পারে। এক্স্যাক্টলি তাই কিন্তু এখানে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে আমরা কেবলমাত্র একটাই নিউট্রন দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করেছিলাম, করে ছেড়ে দিয়েছিলাম, আমাদের আর কোনো কাজ নেই, বাকি কাজ ওরাই করে নেবে। কেন? একটাই মাত্র নিউট্রন কণা যখনই ইউরেনিয়ামকে গিয়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ইউরেনিয়াম কম্পাউন্ড নিউক্লিয়াসে পরিণত হয়েছে এবং এক্সাইটেড অর্থাৎ উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হওয়ার সঙ্গে সঙ্গেই সে ফিশন ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে গেছে, সঙ্গে আরো 3টে নিউট্রন তৈরি হয়েছে, যারা আবার নতুন করে ওর মধ্যে থাকা ইউরেনিয়ামগুলোকে আক্রমণ করছে, করে একই
রকম ভাবে আবার বিক্রিয়া করে আবার শক্তি উৎপন্ন করছে। তার মানে আমরা দেখলাম একটা নিউক্লিয়াস থেকে 3টে নিউট্রন মুক্ত হয়ে গেল, মুক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা 3টে ইউরেনিয়ামকে আক্রমণ করলো। এবার ভাবো ওই 3টে ইউরেনিয়াম থেকে আবার 3টে করে নিউট্রন তৈরি হবে, 3টে করে, তাহলে কটা পাওয়া যাবে? একটার থেকে 3টে বেরোবে, তাহলে 9টা, পরের বার পাওয়া যাবে 9টা, তাই তো? তাহলে 9টার থেকে একটার থেকে 3টে করে বেরোবে, তাহলে 3 9 27টা, তাই তো? তারপর 27টার থেকে আবার 3টে করে বেরোবে, তাই তো? তাহলে 27 গুণ 3, তারপরে আবার এরকম ভাবে হতে থাকবে। তার মানে আমরা বুঝলাম যে একবার একটা নিউট্রন পার্টিকেল দিয়ে যদি ইউরেনিয়ামকে আঘাত করে ছেড়ে দেওয়া হয় আর কিছুই করার দরকার নেই, দেখা যাবে কি যে যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে ইউরেনিয়াম কণার অস্তিত্ব মানে ইউরেনিয়ামে আইসোটোপের উপস্থিতি থাকবে তত সময় সংঘর্ষ চলতেই থাকবে এবং প্রতিটি সংঘর্ষে 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি তৈরি হবে, মানে এনার্জি আমরা নিউক্লিয়াস থেকে বার করতে পারবো। এই যে রিয়াকশন, সেই রিয়াকশনটাকে আমরা বলি চেইন রিয়াকশন। কি বলি? এটাকে আমরা বলি চেইন রিয়াকশন। এই চেইন রিয়াকশনটা তাহলে কেন চেইন রিয়াকশন বলা হলো বুঝলে, যে যেহেতু একবার সংঘর্ষ বাদিয়ে দিতে পারলেই কন্টিনিউয়াসলি আবার নতুন করে নিউট্রন তৈরি হচ্ছে, সেই নিউট্রনই আবার নতুন করে আঘাত করে আবার নিউট্রন উৎপন্ন করছে, তারা আবার আঘাত করছে, তার মানে এই যে বিক্রিয়া সেটা কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, মানে এই যে রিয়াকশন সেটা হয়েই যাচ্ছে এবং প্রত্যেকটা ধাক্কায় নতুন করে এনার্জি মুক্ত হচ্ছে, নতুন করে ফিশন ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে, তাই তো? তার মানে এই চেন রিয়াকশনটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে একটা সময় পরে গিয়ে ওর মধ্যে শক্তির পরিমাণ এতটাই বেড়ে যাবে যে একটা তীব্র বিস্ফোরণ ঘটবে, যে জিনিসটাই কি হবে অ্যাটম বোমাতে যে জিনিসটাই মূলত করা হয়। তাহলে কি হবে, একবার নিউট্রন দিয়ে আঘাত করতে পারলেই, নিউক্লিয়াস এক্সাইটেড হয়ে গেলেই প্রচুর পরিমাণে ধাক্কায় প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হবে। আমাদের যদি একটা সময় গিয়ে আমরা এই চেন রিয়াকশনটাকে কন্ট্রোল করতে না পারি তাহলে কি হবে, তীব্র বিস্ফোরণ হবেই। তাহলে এই তীব্র বিস্ফোরণ আটকানোর জন্য এবং এই যে নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রচুর শক্তি, এই শক্তিকে ব্যবহার করার জন্য আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর আবিষ্কার করেছি। যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আসলে কি করতে পারে, এই চেন রিয়াকশনটাকে বিশেষ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করতে পারে। পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে যে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে চেন রিয়াকশন যে নিয়ন্ত্রণ করা হয়, এখানে কুল্যান্ট এজেন্ট হিসেবে অর্থাৎ তাপ নিয়ন্ত্রক হিসেবে বিশেষ ধরনের কিছু পদার্থ ইউজ করা হয়। তারা কারা? তারা হচ্ছে গ্রাফাইট এবং D2O অর্থাৎ ভারী জল। তাহলে গ্রাফাইট এবং ভারী জল এদেরকে কিন্তু যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি করা হয়, কুল্যান্ট হিসেবে ইউজ করা হয়, অর্থাৎ শীতক রূপে ব্যবহার করা হয়। তাহলে তোমরা চেন রিয়াকশন শিখলে, সেই রিয়াকশনটাই কিন্তু এখানে আমি স্পেশালি দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা দেখলাম একটা আমি বেরিয়াম বলতে পারি এটাকে, তাহলে এটাকে যদি আমি বেরিয়াম বলি তাহলে এটা হবে 14192, তাহলে এটা 141 এবং 56 এটা পাওয়া যাবে বেরিয়াম। এবং এটা যদি আমি ক্রিপ্টন মনে করি তাহলে ক্রিপ্টন ইকুয়াল টু আমরা বলতে পারবো কত, ক্রিপ্টন ইকুয়াল টু আমরা বলতে পারবো 9236, তাহলে এটা হবে ক্রিপ্টন। তাহলে আবার এখানে কি তৈরি হলো, নতুন করে আবার নিউট্রন তৈরি হলো। তাহলে এখানে নতুন করে আবার কি উৎপন্ন হয়েছে, নিউট্রন উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আবার একটা নিউট্রন পাওয়া গেল, এখানে আবার একটা নিউট্রন পাওয়া গেল, এখানেও একটা নিউট্রন পাওয়া গেল, তাই তো? এইবার এই নিউট্রনটা দেখো, ওর মধ্যে থাকা আবার ইউরেনিয়াম 23592 তাকে গিয়ে আঘাত করছে, এটাও তো ইউরেনিয়াম 23592, তাহলে তাকে গিয়ে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে কি হবে, এখান থেকে নতুন করে একটা প্রোডাক্ট তৈরি হবে আবার। তাহলে নতুন করে আবার কি তৈরি হবে, আবার তৈরি হবে ইউরেনিয়াম 23692, তাহলে এটা তৈরি হবে। এটা আবার কি হাইলি আনস্টেবল, সঙ্গে সঙ্গেই এটা আবার কি হবে, এটা আবার ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুটো ফিশন ফ্র্যাগমেন্ট তৈরি করবে। সেই ফিশন ফ্র্যাগমেন্ট কারা, আবারও তৈরি হবে বেরিয়াম এবং ক্রিপ্টন। একই সঙ্গে সঙ্গে এখান থেকে আবার 3টে
নিউট্রন বেরিয়ে আসবে। এইরকম করে এই বিক্রিয়া কন্টিনিউয়াসলি মাল্টিপল হারে বাড়তে থাকবে, অর্থাৎ চলতেই থাকবে। তারপর একটা সময় যদি আমরা কে কন্ট্রোল করতে না পারি, তাহলে প্রতিটা ধাক্কায় আমরা দেখছি 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হচ্ছে। তাহলে এই রিলিজ হওয়া এনার্জি একসময় এতটা তাপ সৃষ্টি করবে যে তাপে কি হবে, একটা তীব্র বিস্ফোরণ হবে আমরা যদি কন্ট্রোল করতে না পারি। তাই কন্ট্রোল করার জন্যই আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করে থাকি। এবার তুমি দেখলে যে এত সময় পর্যন্ত আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। এইবার নিউক্লিয় বিভাজন তো গেল এই ঘটনা, আমরা বলেছি যে নিউক্লিয় বিভাজনে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় নিউক্লিয় সংযোজনে তার থেকে অলমোস্ট 7.3 টাইমস, অর্থাৎ 7.3 গুণ বেশি শক্তি উৎপন্ন হয়। তাহলে কি বললাম, 7.3 গুণ বেশি শক্তি উৎপন্ন হয়। তার মানে একবার একটা নিউক্লিয়াসের বিভাজনের ফলে, ইউরেনিয়াম নিউক্লিয়াসের বিভাজনের ফলে যদি 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি বার হয়, তাহলে যদি আমরা সংযোজন করতে পারতাম তাহলে শক্তির পরিমাণ আরো 7.3 টাইমস ইনক্রিজ করতো, অর্থাৎ 7.3 গুণ বেশি হয়ে যেত। তাহলে সংযোজনে আরো বেশি পরিমাণের শক্তি রিলিজ হয়। নক্ষত্রের মধ্যে যে ঘটনাটা ঘটে, নক্ষত্র তাদের শক্তি কোথা থেকে পায়, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায়। তাহলে এবার আমরা পড়ব নিউক্লিয় সংযোজন। তাহলে নিউক্লিয় সংযোজন খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, নিউক্লিয় সংযোজন। তাহলে আমরা নিউক্লিয় সংযোজন এবার পড়ার চেষ্টা করি। নিউক্লিয় বিভাজনে কিভাবে শক্তি এনার্জি পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখলাম। এইবার আমরা কি করব, এইবার আমরা নিউক্লিয় বিভাজনের উল্টোটা করব, অর্থাৎ নিউক্লিয় সংযোজন করব। এখানেই করি নিউক্লিয় সংযোজনটা, ওটা এক্ষুনি মুছলাম না, তোমরা নোট করতে থাকো, পজ করে নোট করে নেবে অবশ্যই। আচ্ছা, নিউক্লিয় সংযোজনে কি হয়, নিউক্লিয় বিভাজনে তাহলে সংজ্ঞাটা বলে নি। নিউক্লিয় বিভাজনে কি হয়, যে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস ভেঙে দুটি নতুন নিউক্লিয়াসে পরিণত হয়, সঙ্গে প্রচুর শক্তি নির্গত হয়। তার মানে কি, এক্ষেত্রে একটা ভারী নিউক্লিয়াসকে যদি নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয় তাহলে সেই নিউক্লিয়াস ভেঙে দুটি খণ্ডে বিভাজিত হয়, সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হয়। এই যে একটি নিউক্লিয়াস দুটি অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াসে ভেঙে যাওয়ার ঘটনা, সেই ঘটনাকেই আমরা বলি নিউক্লিয় বিভাজন, সেটাকেই আমরা বলি নিউক্লিয় বিভাজন। এবার নিউক্লিয় সংযোজন কি, নিউক্লিয় সংযোজন হলো একাধিক হালকা নিউক্লিয়াস যদি যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াসে পরিণত হয়। উদাহরণস্বরূপ কি বলতে পারি, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের তিনটে আইসোটোপ পাই, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। তাহলে এখানে আমি হাইড্রোজেনের ডয়টেরিয়াম নামক আইসোটোপটা নিচ্ছি, নিয়ে দুটো হাইড্রোজেনের ডয়টেরিয়াম আইসোটোপকে এখানে আমি কি করছি, যোগ করছি। তাহলে দুটো হাইড্রোজেনের ডয়টেরিয়াম আইসোটোপকে যোগ করার পর আমরা কি দেখতে পাই, দেখো আমরা দেখতে পাই এখানে একটা হিলিয়াম 3 তৈরি হয়। হিলিয়াম 3 খুব ইম্পর্টেন্ট হিলিয়াম 3। তো দেখো উপরে দুটো হাইড্রোজেন যদি যুক্ত হতো তাহলে ভর সংখ্যা কত হওয়া উচিত ছিল, 4 হওয়া উচিত ছিল। এখানে আমরা দেখেছি কি 3 হয়েছে। তার মানে নিশ্চয়ই এখানে এমন কেউ থাকবে যার উপরে ভর সংখ্যায় 1 থাকবে, আর এটা 2, তার মানে এটা 2 মিলে গেল, তাহলে এখানে থাকবে 0, তার মানে এটা আসলে কে, একটা নিউট্রন, তাই তো। তাহলে দুটো হাইড্রোজেনের ডয়টেরিয়াম আইসোটোপকে যুক্ত করার সঙ্গে সঙ্গে দেখা গেল একটা হিলিয়াম 3 উৎপন্ন হলো, এবং এই হিলিয়াম 3 এবং একটা নিউট্রন পাওয়া গেল, সঙ্গে কি পাওয়া গেল, 3.6 মেগা ইলেকট্রন ভোল্ট, 3.6 নয় 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট সম্ভবত, হ্যাঁ 3.27 মেগা, ভালো করে বোঝো, মেগা ইলেকট্রন ভোল্ট কিন্তু। তাহলে 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি উৎপন্ন হলো, মানে এনার্জি মুক্ত হলো, উৎপন্ন নয়, এনার্জি উৎপাদন করা যায় না, মুক্ত করা গেল। তাহলে দেখো
দুটি নিউক্লিয়াসের সংযোজন যখনই আমরা করলাম, অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াসের সংযোজন করলাম, করার সঙ্গে সঙ্গে আমরা কত পেলাম? 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পেলাম দুটো হাইড্রোজেনের ডয়টেরিয়াম আইসোটোপকে যুক্ত করার সঙ্গে সঙ্গে, তাই তো? এবার মনে হচ্ছে যে 3.2 মেগা ইলেকট্রন ভোল্ট, আগে তো পেয়েছিলাম বিভাজনে একটা 200 মানে 200.6 মেগা ইলেকট্রন ভোল্ট, ওটা তো অনেক বেশি। দাঁড়াও বোঝো, ইউরেনিয়ামের ক্ষেত্রে ভালো করে দেখো, ইউরেনিয়ামের ভর সংখ্যা কত ছিল? 235। কতটা ভারী নিউক্লিয়াস, কিন্তু এটা দেখো কতটা হালকা নিউক্লিয়াস। তাহলে সামান্য দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি উৎপন্ন করে, মানে এনার্জি রিলিজ করে, তাই তো? যদি আমরা তুলনা করি এবার ইউরেনিয়ামের সঙ্গে, যদি আমরা এই যে হাইড্রোজেনের যে আমরা দেখলাম দুটো হাইড্রোজেনকে যুক্ত করেও এনার্জি মুক্ত করা হলো, এক্ষেত্রে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে 1 গ্রাম ইউরেনিয়ামকে যদি আমরা বিয়োজন করি, 1 গ্রাম ইউরেনিয়ামের বিয়োজন করি, তাহলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে, 1 গ্রাম হাইড্রোজেনকে যদি সংযোজন করি তাহলে তার থেকে 7.3 টাইমস অর্থাৎ 7.3 গুণ বেশি শক্তি কিন্তু আমরা পাবো। হ্যাঁ, তাহলে যদি 1 গ্রাম হাইড্রোজেনের সংযোজন করা হয় তাহলে যে শক্তি পাওয়া যাবে সেটা 1 গ্রাম ইউরেনিয়ামের বিয়োজনে উৎপন্ন শক্তির 7.3 গুণ, তাই না? তাহলে দেখা গেল যে সংযোজনে 7.3 টাইমস মোর এনার্জি, 7.3 টাইমস মোর এনার্জি পাওয়া যায়। তাহলে 3 টাইমস মানে 7.3 টাইমস মোর এনার্জি, 7.3 গুণ এনার্জি আমরা পাই, অর্থাৎ বিভাজনে যে পরিমাণ এনার্জি পাবো তার থেকে 7.3 গুণ এক্সট্রা এনার্জি পাবো কিসে? সংযোজনে, তাই তো? এইবার দেখো মজার জিনিস, হিলিয়াম 3 উৎপন্ন করলাম হাইড্রোজেনের দুটি আইসোটোপকে মিশিয়ে ডয়টেরিয়াম আইসোটোপকে মিশিয়ে হিলিয়াম 3 উৎপন্ন করা হলো, সঙ্গে এত মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি মুক্ত হলো, তাই তো? এই হিলিয়াম 3 খুব ইম্পর্টেন্ট। এই হিলিয়াম 3 থেকে যদি মানে হাইড্রোজেন থেকে হিলিয়াম 3 তৈরি করে যদি অতটা এনার্জি পাওয়া যায়, তাই তো, তাহলে হিলিয়াম 3 বিভাজন করলেও কিন্তু এই পরিমাণ এনার্জি মুক্ত হওয়ার কথা। তাহলে হিলিয়াম 3 যার জন্য চাঁদে পর্যন্ত খোঁজার চেষ্টা করা হচ্ছে ওই হিলিয়াম 3 কে, তাই তো? কারণ হিলিয়াম 3 এমন একটা আইসোটোপ যেটাকে যদি আমরা মানে এর সাহায্যে মানে এর বিভাজনের সাহায্যে যে শক্তি আমরা উৎপন্ন করব এই নিউক্লিয়াসের বিভাজনের ফলে, সেখানে কোনোরূপ রেডিয়েশন জনিত কোনো রকম মানে ক্ষতির সম্ভাবনা থাকবে না। অর্থাৎ তোমার বাড়ির পাশে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকলেও তোমার কোনো রেডিয়েশন সম্পর্কিত কোনো প্রবলেমস হবে না। তাই হিলিয়াম 3 এত ইম্পর্টেন্স, যার জন্য একে চাঁদেও গিয়ে খোঁজ করা হচ্ছে। যাই হোক, তাহলে এই যে নীতিটা আমরা দেখলাম যে হাইড্রোজেন যুক্ত হয়ে নতুন ধরনের মানে হিলিয়াম তৈরি করলো এবং প্রচুর শক্তি মুক্ত করলো, এর সাহায্যে আমরা কি তৈরি করি? এর সাহায্যে আমরা তৈরি করি আবার বিনাশকারী হাইড্রোজেন বোমা। তাহলে হাইড্রোজেন বোম তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ব্যবহার করা হয়। তাহলে দেখো, অ্যাটম বোমা তৈরি করার জন্য আমরা কি ইউজ করি? বিভাজন বিক্রিয়া। তাহলে অ্যাটম বোমা তৈরি করার জন্য আমরা ব্যবহার করি কি? অ্যাটম বোম তৈরি করার জন্য আমরা ইউজ করি যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া এবং এই চেন রিঅ্যাকশন। কিন্তু নিউক্লিয় বিভাজনের থেকে আমরা জানি নিউক্লিয় সংযোজনে প্রচুর বেশি শক্তি উৎপন্ন হয়, এবং হাইড্রোজেন বোম কিসের সাহায্যে তৈরি হয়? নিউক্লিয় সংযোজনের মাধ্যমে। তাহলে হাইড্রোজেন বোমা কি হবে? অ্যাটম বোমার থেকে আরো শক্তিশালী হবে। তাহলে অ্যাটম বোমার থেকে হাইড্রোজেন বোমা কি হবে? আরো বেশি শক্তিশালী হবে। নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় কিন্তু সূর্যের শক্তির উৎস।
সূর্য এতদিন ধরে আমাদের মানে 460 কোটি বছর ধরে সূর্য যেই যে আমাদের আলো দিয়ে যাচ্ছে, তারপরেও তার এনার্জি শেষ হচ্ছে না। এই এনার্জি শেষ না হওয়ার পেছনে তার মূল কারণ কি? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। শুধু সূর্য নয়, নক্ষত্রদের আলোর উৎস কিন্তু এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তাহলে নক্ষত্রদের মধ্যে অবিরত নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটছে এবং প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হচ্ছে। আমরা বুঝলাম এটা। তাহলে আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম যে দেখো, সূর্যে প্রতি মিনিটে প্রায় 12 কোটি টন হাইড্রোজেন, কিন্তু 12 কোটি টন প্রতি মিনিটে সূর্যে, কি বলছি, সূর্যে প্রতি মিনিটে, 1 মিনিটে, তাহলে প্রতি মিনিটে 12 কোটি টন, 12 কোটি টন, 12 কোটি টন কি হচ্ছে? হাইড্রোজেন। 12 কোটি টন হাইড্রোজেন কি হচ্ছে? হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। 12 কোটি টন হাইড্রোজেন কি হচ্ছে? হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। তাহলে দেখো, এতটা পরিমাণ হাইড্রোজেন যদি হিলিয়ামে রূপান্তরিত হয়, তাহলে আমরা দেখলাম হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হবে, তাই তো? তাহলে এই যে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হচ্ছে সূর্যের মধ্যে বা নক্ষত্রদের মধ্যে, তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, তাই তো? তাহলে আমরা দেখলাম নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন মূলত কিভাবে ঘটে। তাহলে এইবার আমরা সামারাইজেশন করে দিই, করে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিই। তাহলে সামারাইজেশন বলতে কি বোঝায়? মূলত নিউক্লিয়াসের মধ্যে প্রচুর পরিমাণে, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো আটকে রয়েছে, সেই আটকে থাকার মূল কারণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকা বন্ধন শক্তি। এখন নিউক্লিয়নগুলো যখনই সেপারেট করা হবে, তখন এই বন্ধন শক্তির আর প্রয়োজন হবে না, কেননা যাদেরকে বেঁধে রেখেছিল তারা আর এখন বাঁধনের মধ্যে নেই। তাহলে তাদেরকে বেঁধে রাখার জন্য যে শক্তির দরকার ছিল, সেই শক্তিটা এখন আর কাজে লাগবে না, সেই শক্তিটা এখন রিলিজ হয়ে যাবে। তার মানে বুঝলাম নিউক্লিয়নগুলোকে ভাঙলেই শক্তি রিলিজ হবে, তাই তো? এইবার নিউক্লিয়নগুলোকে ভাঙলে শক্তি রিলিজ হলো, আবার নিউক্লিয়নগুলোকে ভাঙতে যে শক্তি লেগেছিল সেগুলো নিউক্লিয়নের মধ্যেই আবদ্ধ অবস্থায় রয়েছে। এখন নিউক্লিয়নকে যদি আমরা আবার যুক্ত করি, তাহলে সেই শক্তিটাই কি হবে? আবার মুক্ত হবে, তাই তো? তার মানে নিউক্লিয় সংযোজনেও শক্তি উৎপন্ন হবে, নিউক্লিয় বিভাজনেও শক্তি উৎপন্ন হবে, তাই তো? এখন বারবার করে আমি যে বলছি যে আমরা আমাদের বাইরের থেকে কাজ করতে হবে, সেই কাজ ওর মধ্যে শক্তির উপর সঞ্চয় হবে, এই সমস্ত ব্যাপার স্যাপার বলছি। এই আমরা বলতে এখানে তুমি আমির কথা এরকম করে আলাদা করে ভাবার দরকার নেই, কেননা কোনো একটা নিউক্লিয়াস যখন সৃষ্টি হয়ে রয়েছে, সেটা গড সৃষ্টি করে রেখেছে আগের থেকেই। এখন বাইরের থেকে মানে এইবার তুমি যদি বলো যে ওই নিউক্লিয়াসগুলোকে আটকে রাখার জন্য শক্তি তাহলে কে দিল? এখানেই তো সৃষ্টিকর্তার কাজ। তাহলে সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেছে, তখন নিশ্চয়ই সে কিছু না কিছু এনার্জি ব্যয় করে তারপরেই ওগুলোকে এক জায়গায় আটকে রেখেছে। এখন যখনই ওকে আলাদা করা হবে, সেই এনার্জিগুলোই রিলিজ হবে। তাহলে এনার্জি রিলিজ হলেই সেই এনার্জি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। তো দেখো, এইবার নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কিভাবে করানো হয়? একটি স্লোলি পাসিং নিউট্রন, সেই নিউট্রন কি করা হয়? ইউরেনিয়াম 235 এর উদাহরণ আমরা দিলাম। তাহলে এখানে কি হয়? এরকম ধরনের কোনো ভারী নিউক্লিয়াসকে গিয়ে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে দেখা যায় কি, যে সাময়িক সময়ের জন্য একটি কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হয়, যে কম্পাউন্ড নিউক্লিয়াসটা একটা খুব এক্সাইটেড স্টেটে পৌঁছায়, মানে এক্সাইটেড অবস্থায় থাকে, উত্তেজিত অবস্থায় থাকে। সেই উত্তেজিত নিউক্লিয়াস আবার কি হয়? ফিশন ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যায়, অর্থাৎ অপেক্ষাকৃত কম ভারী দুটি নিউক্লিয়াসে পরিণত হয়, সঙ্গে 3টি নিউট্রন মুক্ত হয়। এই 3টি নতুন নিউট্রন আবার কি করে? নতুন করে আবার কি করে, যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসগুলোকে আবার আক্রমণ করতে থাকে। এইভাবে এই রিয়াকশনটা কন্টিনিউয়াস চলতে থাকে এবং প্রতিটি বিভাজনের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হয়। এইরকমভাবে মাল্টিপল হারে, গুণিতক হারে প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হয়।
এই রিয়াকশনকে আমরা চেন রিয়াকশন বলি। এর মাধ্যমেই মূলত আমরা অ্যাটম বোমা তৈরি করি এবং এই চেন রিয়াকশনটাকে কন্ট্রোল করার জন্য আমরা নিউক্লিয়ার রিয়াক্টর ব্যবহার করি। নিউক্লিয়ার রিয়াক্টর যাতে প্রচুর পরিমাণে উৎপন্ন তাপে যদি বাস্ট না হয়ে যায়, অর্থাৎ বিস্ফোরণ না ঘটে, তার জন্য এখানে কুল্যান্ট হিসেবে দুটো জিনিস ইউজ করি। একটা হচ্ছে ভারী জল বা D2O, আর একটা হচ্ছে গ্রাফাইট। এরপরে আমরা আসি নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির মান নিউক্লিয় বিভাজনে উৎপন্ন শক্তির মানের তুলনায় অনেক গুণ বেশি হয়। কত গুণ বেশি হয়? অলমোস্ট 7.3 টাইমস বা 7.3 টাইমস মোটামুটি বেশি হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম কি যে উৎপন্ন শক্তির মান নিউক্লিয় বিভাজনের থেকে নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির মান অপেক্ষাকৃত বেশি হয় এবং নিউক্লিয় সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি মূলত হচ্ছে নক্ষত্রদের শক্তির উৎস হিসেবে কাজ করে। আমরা সূর্য দেখেছি 460 কোটি বছর ধরে আমাদের আলো দিয়ে যাচ্ছে, তাপ দিয়ে যাচ্ছে। তাহলে এই তাপের উৎস কোথায়? সূর্য এত শক্তি পাচ্ছে কোথায়? সূর্যের মধ্যে আসলে হাইড্রোজেন মিশে কি তৈরি হচ্ছে? হিলিয়াম-3 উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হচ্ছে। সূর্যে প্রতি মিনিটে 1 মিনিটে প্রায় 12 কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়। তাহলে এই 12 কোটি টন হাইড্রোজেন যদি হিলিয়ামে রূপান্তরিত হয়, আমরা দেখেছি যে মাত্র 1 গ্রাম হাইড্রোজেন যদি হিলিয়াম-3 রূপান্তরিত হয়, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন শক্তির মান কত জানতো? 200.6 × 7.3 এত মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই পরিমাণ এনার্জি 1 গ্রাম হাইড্রোজেন থেকে তৈরি হয়। এই পরিমাণ শক্তি 1 গ্রাম হাইড্রোজেনের যুক্ত হলেই মুক্ত হয়, আর সেখানে 12 কোটি টন 1 মিনিটে, তাই তো? তাহলে কি পরিমাণ এনার্জি সূর্য রিলিজ করছে সেটা বোঝো। তাহলে সূর্য এই যে প্রচুর পরিমাণে শক্তি রিলিজ করছে তার মূল কারণ হচ্ছে নিউক্লিয় সংযোজন, তাই তো? তাহলে এই যে নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ কি বললাম? অনেক বেশি। তাহলে এরপরে আমরা দেখতে পাবো যে এখন চন্দ্রযান 3 অলরেডি পৌঁছে গেছে চাঁদে। এরপরে আমাদের সান মিশন শুরু হতে চলেছে, ইসরো ঘোষণা করে দিয়েছে। তাহলে সূর্যের পাশে যাওয়ার চেষ্টা করা হবে। সূর্যের পাশে যাওয়ার চেষ্টা করার জন্য যে প্রচুর পরিমাণে শক্তির দরকার, সেই শক্তির উৎস তাহলে কোথা থেকে পাওয়া যাবে? সেই শক্তির উৎস পেতেও কিন্তু আমাদের এই রকম নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার প্রয়োজন হতে পারে। তাহলে দেখলাম যে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন সম্বন্ধে আমরা সম্পূর্ণ বিষয় জেনে নিলাম। এই জিনিসগুলো তোমরা জানলে এবার ক্লাস 12-এ গিয়ে তোমাদের পুরো সিলেবাসটা খুব স্মুথ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেবো। আমি যথাসম্ভব খেটে যতটা পরিশ্রম করা সম্ভব করে রাত্রিবেলা জেগে তোমাদের জন্য এই কিন্তু কাজটা করছি, তোমাদের যাতে ফ্রিতে পড়তে পারো এবং ফ্রিতে কোয়ালিটি এডুকেশন তোমাদের কাছে পৌঁছায়। এবার স্বাভাবিক বিষয়, when you no pay you will no, মানে you don't have the required attention। তাহলে নো পে নো অ্যাটেনশন। তুমি যদি পেমেন্ট না করো তাহলে তুমি অ্যাটেনশন দেবে না, সাধারণত এটা হয়। কিন্তু এই জিনিসটা না ভেবে নিজের জন্য ভেবে ভালো করে বুঝে পড়ার চেষ্টা করো, দেখবে তোমার প্রচুর উন্নতি হবে। সবাই এখনো পর্যন্ত কিন্তু অতটা অর্থ জোগাড় করতে পারে না যে আলাদা আলাদাভাবে একটা ফিজিক্যাল সায়েন্সের জন্য দুটো টিউশন দেবে। এখনো পর্যন্ত এরকম খুব কম মানুষজনই পেরে থাকেন। তো আমি কিন্তু তোমাদেরকে ডেপথ থেকে গিয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যতটা সম্ভব, যেটা তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করেও এক্সট্রা কিছু ইনফরমেশন যতটা দেওয়া যায় সব দেওয়ার চেষ্টা করছি। তো
আশা করি তোমাদের ভালো লাগছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানিও, আমি অবশ্যই উত্তর দেব। আর তাহলে দেখা হবে এর পরের ভিডিওতে। আমি মূলত কোন বিষয়ে আলোচনা করব আমি এখনো ঠিক করিনি, তো ঠিক করে আমি আবার ভিডিও দিতে শুরু করব। তো আমরা নিউক্লিয়াসের চ্যাপ্টার এখানেই শেষ করলাম, পরবর্তীতে আমরা প্রবলেমস নিয়ে আসব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা তত সময় পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করবে, এটাই আমি এক্সপেক্ট করব। ঠিক আছে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।